2022 সালে আলিয়া ইউনিভার্সিটিতে আনিস খান, 2023 সালে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ এবং 2024 সালে আরজিকর মেডিকেল হসপিটালে এই তরুণী। আর কত দুচোখ ভরা স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে আসা পড়ুয়া আর কত এরকম হত্যার শিকার হবে, অবহেলার শিকার হবে বলতে পারেন? কোথায় সুরক্ষা, কোথায় নিরাপত্তা? নারী তার নিরাপত্তা সুরক্ষা হারিয়েছে 2012 সালে, যখন দিল্লিতে নির্ভয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ 12 বছর পরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। সাইকিয়াট্রিস্ট ডক্টর নির্ভয়াকে যেভাবে হত্যা করা হয়েছিল, একইভাবে আজকে হত্যা করা হলো আরজিকর হসপিটালের সেকেন্ড ইয়ার পিজি ডক্টরকে। এরই মাঝে ঘটে গেছে আরও ছোট বড় নানা রকম একই ধরনের ঘটনা। কিন্তু আর কত সহ্য করবো আমরা, আর কত চুপ করে থাকবো? এর দায় কে নেবে? দুদিনের মোমবাতি মিছিল, কিছু সহানুভূতি এবং বর্ষপূর্তিতে ফেসবুকে হাজার হাজার সমালোচনার ঝড় এবং পোস্ট শেয়ার, ব্যাস এখানেই শেষ? না, এখানেই শেষ নয়। এইভাবে শেষ হতে দিলে দিনের পর দিন খালি হয়ে যাবে আরও হাজারো মায়ের কোল। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা তার প্রতিবাদ করব, কিন্তু কিভাবে? মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো ঠিক ততটাই কঠিন। কিন্তু কঠিন হলেও আমাদেরকে সেটা করতে হবে। অসম্ভব বলে কোনো কিছু হয় না, সবকিছুই সম্ভব। আমরা ভারতবাসী, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দীক্ষিত ভারতবাসী। আমাদের প্রশ্ন তুলতে শিখতে হবে, শিখতে হবে প্রতিবাদে সোচ্চার হতে। আমরা পড়াশোনা সূত্রে কিংবা কাজের সূত্রে যে যেখানেই থাকি না কেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার আদৌ আমাদের পক্ষে সুইটেবল কিনা, আমরা আদৌ সেখানে সেফ কিনা। আজ থেকে 1 সপ্তাহ আগে যদি কেউ প্রশ্ন তুলতো আরজিকর মেডিকেল হসপিটালে জুনিয়র ডাক্তারদের জন্য সেপারেট রুম নেই কেন, প্রপার সিসিটিভি নেই কেন, আইডি কার্ড ছাড়া অবাধে বাইরের লোক কেন প্রবেশ করতে পারবে, তাহলে হয়তো আজকে আমরা তিলোত্তমাকে হারাতাম না, বা হয়তো এই ভিডিওটা আপনাদের সামনে আসতো না। কিন্তু এখন কিছু করার নেই, যা হবার সেটা হয়ে গেছে। আমরা হয়তো দুদিন প্রতিবাদ করে ভুলে যাব, কিন্তু যে মা সন্তান হারিয়েছেন তিনিই জানেন যন্ত্রণা কতটা। তাই এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করতে শেখা, প্রশ্ন তুলতে শেখা। কিন্তু হ্যাঁ, আমরা প্রশ্ন করেই ক্ষান্ত হব না, আমাদের উত্তর চাই, সঠিক যথাযথ উত্তর। কোনো ফ্রড পুলিশ অফিসার কিংবা কোনো ফ্রড প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কথা, সন্দীপ ঘোষের বয়ান আমরা বিশ্বাস করব না। প্রয়োজনে নিজ স্বার্থ ভুলে আমরা আন্দোলনে সোচ্চার হব। একটা প্রতিষ্ঠান এবং তার ছাত্রছাত্রীদের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ সেই প্রতিষ্ঠানের অথরিটির। অথচ আজকে একজন তরুণী মারা যাওয়ার পরে অথরিটি কেন সেই তরুণীর ওপরেই দোষ চাপাচ্ছে? কেন সম্পূর্ণ দায়ভার এড়িয়ে যাচ্ছে অথরিটি? সমস্ত কিছু উত্তর আমাদের বের করে আনতে হবে একদম তলানি থেকে। অতএব এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আসুন সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম, যত বেশি সম্ভব আন্দোলন। দ্বিতীয়ত, যে কোনো প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে শিক্ষা বা সুরক্ষা বিষয়ে কোনো গাফিলতি দেখলে তৎক্ষণাৎ তার বিরোধিতা করা। আজ আমরা এই অঙ্গীকার করতে পারি যে আগামীতে কোনো অন্যায় আমরা মুখ বুজে সহ্য করব না, তাতে সে হোক হিন্দু মুসলিম বিরোধিতা কিংবা হিজাব আন্দোলন কিংবা অন্য কিছু। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব প্রশ্ন সবচেয়ে বেশি মাথা চাড়া দিয়ে উঠছে সেগুলো হলো: 1. ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত সিসিটিভি ক্যামেরা নেই কেন? যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গেল সেগুলো ডিলিট করা হলো কেন? 3. হসপিটালের সেমিনার রুমের কাছাকাছি বা এমার্জেন্সি রুমের কাছাকাছি বাইরে থেকে সিভিক ভলেন্টিয়াররা অবাধে প্রবেশ করবে কিভাবে? একটা ছোট হেডফোনের টুকরো খুঁজে পেতে পুলিশের এত বেশি সময় লাগবে কেন? 4. কর্তৃপক্ষ সামনাসামনি সরাসরি উত্তর দিতে পারছেন না কেন? 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো যে প্রিন্সিপাল কেন নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। তিনি যদি সত্যি ন্যায়ের পথে থাকতেন তিনি সামনে দাঁড়িয়ে কথা বলতেন, এভাবে দৌড়ে পালাতেন না। অতএব এখন আমার আর আপনার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রশ্ন তোলা। যদি আমরা সেই সব প্রশ্নের যথাযথ উত্তর খুঁজে বের করতে পারি, তাহলে হয়তো সন্তান হারা হবে না আর কোনো মায়ের কোল। আমরা হারাবো না আর কোনো স্বপ্নদীপ, আর কোনো নির্ভয়া, আর কোনো তিলোত্তমাকে। অতএব সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, প্রতিবাদে সোচ্চার হন এবং সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, আল্লাহ হাফিজ।